কুণাল ঘোষকে গিয়ে জিজ্ঞেস করুন তো প্যানেল কাকে বলে, সুপার নিউমারি পোস্ট কাকে বলে, বলতে পারবে না, কারণ ওনার সেই যোগ্যতাটা নেই এটার মানে কি সেটা বলার। কুণাল ঘোষের সঙ্গে থেকে তারা আলটিমেটলি তাদের নিজেদের ক্ষতি করছে, আর কিচ্ছু না। রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেছে আমরা এই অতিরিক্ত শূন্যপদ যে তৈরি করেছি আমরা কাউকে চাকরি দিইনি আর কাউকে চাকরি দেবও না। নিয়োগ দেয়নি, অতিরিক্ত শূন্যপদ থেকে কোনো নিয়োগ দিইনি, দেবো না। উনি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আমার কাছে লাইভ স্ট্রিমের ভিডিও আছে, আমি ওনাকে দেখিয়ে দিতে পারবো ওনাদের আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কি বক্তব্য রেখেছেন। আর ওনাকে একটা কথা ভুলে গেলে হবে না, উনি মনে হয় ভুলে গেছেন উনি কিন্তু বেলে আছেন। এইরকম যদি বেআইনি কাজকর্ম করেন, আইন না মানেন, যে কোনো সময় কিন্তু বেলটা ক্যান্সেল হয়ে যেতে পারে। লোকে ভাসুর টাসুরকে জনৈক সব বলে, সিবিআই কেন হঠাৎ করে এই জনৈক বলতে গেল? আমরা পুকুর চুরি শুনতাম, এটা চাকরি চুরি। মিনিমাম 50 লক্ষ ছেলে মেয়ে হবে যারা এই দুর্নীতির জন্য আজকে বঞ্চিত, তাদের লাইফ পুরো নষ্ট হয়ে গেছে, তারা যোগ্য থাকা সত্ত্বেও কোনো চাকরি পায়নি শুধুমাত্র এই দুর্নীতির জন্য। আর আমরা এই সরকার শুধু বলছে যে কিছু যোগ্য প্রার্থী চাকরি যাবে, সেটাও যদি হয়, আজকে আপনি আমি বলুন আজ অব্দি রাজ্য সরকার সাহস করে কুলোতে পারলো না যে কারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের তালিকাটা দেওয়ার, কারণ রাজ্য সরকার নিজেই জানে না যে কে যোগ্য কে অযোগ্য। এটার জন্য তো সিবিআই কে গিয়ে আবেদনটা করতে হবে। আমি তো বলবো সিবিআই কেন কোনো আবেদন করছে না, যে রক্ষা খবর যা যা আছে সেগুলো তুলে দেওয়া হোক, তদন্তর স্বার্থে আমার ওনার কাস্টডি দরকার। আজ অব্দি সিবিআই কেন এটা করছে না, এটাও তো প্রশ্ন। এখান থেকেই তো প্রশ্ন আসছে, সিবিআই কি সঠিকভাবে চাইছে যে তদন্ত হোক এবং এই দুর্নীতির কাণ্ডারিকে সে ধরা পড়ুক? এ একটাই কথা, শিক্ষার অভাব। আমার কোনো বৈজ্ঞানিক ভাবে সম্ভব কিনা আমি জানি না, এটা লোকের গলা কেটে দিল, কারোর গলা দিয়ে আওয়াজ বেরোয় কিনা। প্রথমত কুণাল ঘোষকে গিয়ে জিজ্ঞেস করুন তো প্যানেল কাকে বলে, সুপার নিউমারি পোস্ট কাকে বলে, বলতে পারবে না, কারণ ওনার সেই যোগ্যতাটা নেই এটার মানে কি সেটা বলার। এই যে কুণাল ঘোষ বলছে না যে রাজ্য সরকার হলফনামা দিয়েছে, আপনাকে বলে দিই তৎকালীন যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন রাজ্য সরকারের, উনি আজকে সিঙ্গেল বেঞ্চে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন যে এই সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েশন নিয়ে সুপ্রিম কোর্টে পেন্ডিং, তাই এটা বলা সম্ভব না যে ওই সুপার নিউমারিকের পয়েন্ট নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হবে কি হবে না, তাই জন্য আমাদের এই মামলা সিঙ্গেল বেঞ্চে শুনানি করাটা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। আর দ্বিতীয়ত রাজ্য সরকারের আইনজীবী এসে সুপ্রিম কোর্টে বলেছে এই অতিরিক্ত শূন্যপদ বা এই সুপার নিউমারিক যে পদ ক্রিয়েট করা হয়েছে যেখানেই শরীর শিক্ষা বা এরা না অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, রাজ্য সরকার বলেছে সুপ্রিম কোর্টে যে আমরা ওই অতিরিক্ত শূন্যপদ থেকে কাউকে চাকরি দিইনি আর চাকরি দেবও না। আপনাকে বলে দিই এই যে যারা আজকে আন্দোলন করছে তাদের সঙ্গে কুণাল ঘোষ রাজনীতি করছে আর কিচ্ছু না, দেখাতে চাইছে দেখো আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু এখন বুঝতে পারছেন না, এনারা নিশ্চয়ই বুঝতে পারবেন ঠান্ডা মাথায় চিন্তা যখন করবেন যে কুণাল ঘোষের সঙ্গে থেকে তারা আলটিমেটলি তাদের নিজেদের ক্ষতি করছে, আর কিচ্ছু না। এবার বিষয় হলো যে আপনাকে বলি এই যে সুপার নিউমারি পোস্ট, ঠিক আছে, এই সুপার নিউমারি পোস্টের ওপর আদৌ করা যায় কি যায় না সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল এই বিচারপতি যাকে কুণাল ঘোষ আক্রমণ করছেন, ওনার ঘরে দাঁড়িয়ে বলেছে যে যেহেতু এইটা সুপ্রিম কোর্টে পেন্ডিং, এই মুহূর্তে আমরা চাকরি দেওয়ার মতন জায়গায় নেই। দ্বিতীয়, রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেছে আমরা এই অতিরিক্ত শূন্যপদ যে তৈরি করেছি আমরা কাউকে চাকরি দিইনি আর কাউকে চাকরি দেবও না। আর এখানে এসে কুণাল ঘোষ বলছে রাজ্য সরকার দিয়েছে, সম্পূর্ণ মিথ্যে কথা, মিথ্যাচার। ওনার যেটা সব থেকে ভালো কাজ মিথ্যাচার করা, উনি সেটাই করছেন আর কিচ্ছু না। আর আমি তো ওনাকে বলছি উনি একটা নিয়ম দেখিয়ে দিন যে যেখানে দুর্নীতি হয়নি চাকরি তখন কোর্টে মামলাও হবে না, কোর্ট স্টেও দেবে না। আর এই অর্ডার তো দিয়েছেন, ডিভিশন বেঞ্চে যাচ্ছেন না কেন, সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন? ওনাদের তো টাকার অভাব নেই, যান না সুপ্রিম কোর্টে। যাচ্ছে না কারণ জানে সুপ্রিম কোর্টে গেলে আবার ওই মুখটা পুড়বে, আর কিচ্ছু না। আমি একটা প্রশ্ন করবো, আপনি যেরকমটা বললেন তাহলে সর্বৈব মিথ্যা কথা বলছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। তিনি একদিকে বলছেন যে রাজ্য সরকার নিয়োগ দিয়েছে, আপনি এইমাত্র বললেন যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার স্বীকার করেছে তারা কোনো নিয়োগ দেয়নি। নিয়োগ দেয়নি, অতিরিক্ত শূন্যপদ থেকে কোনো নিয়োগ দিইনি, দেব না। উনি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আমার কাছে লাইভ স্ট্রিমের ভিডিও আছে, আমি ওনাকে দেখিয়ে দিতে পারবো ওনাদের আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কি বক্তব্য রেখেছেন।
তাই উনি যেই মিথ্যাচার করছেন এটা বন্ধ করুন, এই রাজনীতি করা বন্ধ করুন, দুর্নীতি করা বন্ধ করুন। আর ওনাকে একটা কথা ভুলে গেলে হবে না, উনি মনে হয় ভুলে গেছেন উনি কিন্তু বেলে আছেন। এইরকম যদি বেআইনি কাজকর্ম করেন, আইন না মানেন, যে কোনো সময় কিন্তু বেলটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তখন কিন্তু আবার সেই শ্রীঘরে, তখন হয়তো শ্রীঘরে ঢুকে আবার সে প্রিজেন্ট ভ্যান চাপড়ে যে কথা বলেছিল, আবার হয়তো তখন আমরা শুনবো এই দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেরকম উনি বলেছিলেন সারদার দুর্নীতির সবচেয়ে সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়, এটাও এবার শুনতে হতে পারে, চিন্তা নেই। আমি একটা প্রশ্ন করবো সুদীপ্ত দা, এই যে বেলে থাকার প্রসঙ্গ বললেন না, আমি সেক্ষেত্রেই বলবো একদম চলতি মাসে সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, যার কথা বহুবার বহু প্রসঙ্গে এসেছে, আপনার সাক্ষাৎকার আমরা বারংবার করেছি, সেখানেও সুজয় কৃষ্ণ ভদ্রের কথা উল্লেখ এসেছে। চলতি মাসে একদম সুজয় কৃষ্ণ ভদ্রের দেওয়া যে চার্জশিট, সেই চার্জশিটে রীতিমতো সিবিআই চার্জশিটে রীতিমতো রয়েছে তার নাম। সিবিআই কোনো পরিচয় উল্লেখ না করলেও একথা স্বীকার করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। একদম বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে বিজেপির মতো ইডি সিবিআইও ভাববাচ্চে কথা বলছে, দেখে ভালো লাগছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলছেন যে কালকে খবরে দেখানো হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিটে 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে, তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। কি বলবেন, কোন দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে? আমি তো উল্টে বলবো, এ ডর মুঝে আচ্ছা লাগা, এ ডর হোনা চাহিয়ে। ঠাকুরগড়ে কে, আমি তো কলা খাইনি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভাবছেন কেন, বা এটা নিয়ে উত্তর দিচ্ছেন কেন? উনি যদি ভয় না পেয়ে থাকেন, যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে। আমি তো কংগ্রেসের একজন মুখপাত্র জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের হাইকোর্টে একজন দুজন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, অনেক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি এত কথা বলতে যাচ্ছেন কেন? আর এটাও আরেক দিক থেকে সত্যি, আমি জানি না, লোকে ভাসুর টাসুরকে জনৈক সব বলে, সিবিআই কেন হঠাৎ করে এই জনৈক বলতে গেল? এটা কিন্তু সিবিআই কে উত্তর দিতে হবে। আজকে যদি সিবিআই অডিও থেকে পাওয়া যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একজন 15 কোটি কত টাকা চেয়েছে, সেটা ওনারা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, তার পরিচয় কেন এই সুজয় কৃষ্ণ ভদ্র বা অন্যদের থেকে জানতে চাইনি, এটা যদি জানতে না চায়, এটা ফেলিওর অফ ইনভেস্টিগেশন। বা বলে দিতে হবে সিবিআই ইচ্ছাকৃত এটা করছে যাতে করে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন লোকেদের সুবিধে করে দিতে পারে। সেই ঘুরে ফিরে আসছে তৃণমূল, বিজেপি, বিজমূল, আর কিচ্ছু না। আমরা দেখেছি দিল্লির চিফ মিনিস্টার অ্যারেস্ট হতে পারে দুর্নীতির কারণে, ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার অ্যারেস্ট হতে পারে দুর্নীতির কারণে, আর এইখানে কোন পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ করেনি, যেখানে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। আর এইখানে যারা এতদিনে সিবিআই বার করতে পারলো না যে এই দুর্নীতির মূল কাণ্ডারি কে, বার করতে পারেনি, না বার করতে চাইছে না। আমি একটা প্রশ্ন করবো, এই যে সিবিআই এর সুদীপ্ত দা এই জনৈক বললেন, প্রশ্ন হচ্ছে সিবিআই কেন এত ধোঁয়াশা রেখে চলছে, নাম এরকম ভাবে কেন লেখা হলো? কোথাও গিয়ে কি সিবিআই এর প্রতি ভরসা হারাচ্ছেন আপনারা? দেখুন, এটা সিবিআই কে প্রমাণ করতে হবে। সিবিআই একটা প্রিমিয়ার এজেন্সি, যাতে ভারতবর্ষের লোক সিবিআই এর ওপর বা ইডির ওপর ভরসাটা না হারায়। আজকে সত্যি তো এটা বিষয়, আজকে যে কোনো নাম নিতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, XYZ যার নামই নিক, তার তো পরিচয় বাবার নাম দিতে হবে, বলতে হবে তো কে এই লোকটা, সিবিআই করলো না কেন, সেটার পরিচয় উত্তর সিবিআই কে দিতে হবে। এবার সিবিআই কে প্রমাণ করতে হবে তাদের ক্রেডিবিলিটি। কিন্তু এটা বলতে পারি, এই ধরনের কাজে কিন্তু সিবিআই ইন্টেগ্রিটি ইজ আন্ডার কোশ্চেন। সুদীপ্ত দা, এই যে সিবিআই এর চার্জশিট, সেই সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, সেই চার্জশিটে সিবিআই লিখেছে যে অডিও ক্লিপে কি সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা গিয়েছে এবং তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক। সুজয় কৃষ্ণ ভদ্র বলেছেন যে অন্যথায় ওই প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেওয়া হবে অথবা দূরে কোথাও নিয়োগ দেওয়া হবে। কি বলবেন? তার মানে আপনারা দেখুন, একটা জিনিস প্রমাণ, যে পশ্চিমবঙ্গে চাকরি সঠিক প্রক্রিয়া মেনে হয়নি, প্রচুর অযোগ্য চাকরি পেয়েছে, বেআইনি চাকরি পেয়েছে, সেটা আজকে প্রমাণিত। আর সেটা আরো প্রমাণিত হয়েছে ক্যাবিনেট যে ডিসিশনটা নিয়েছে, যে বেআইনি নিয়োগ হয়েছে, আমরা অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করব। এতে বোঝা যাচ্ছে যে চাকরিটা একটা পশ্চিমবঙ্গের সরকার লোকে চাকরি দেয় বেকারত্ব দূর করার জন্য। তৃণমূল সরকার, এই সরকার চাকরির বিজ্ঞপ্তি দেয় টাকা কামানোর জন্য, আর কিচ্ছু না। দুটো এই হলো ডিফারেন্স তৃণমূলের চাকরির সঙ্গে অন্য অন্য লোকের চাকরি দেওয়ার। একটা সরকার, সে চাকরির বিজ্ঞপ্তি দিচ্ছে কত না কিভাবে কত টাকা কামানো যায়। 2011 থেকে
ওই 25 অব্দি প্রাইমারি বলুন, সেকেন্ডারি বলুন, কলেজ বলুন, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়েছে এবং টাকার বিনিময়ে চাকরি হয়েছে। এটা চাকরি চুরি হয়েছে। আমরা পুকুর চুরি শুনতাম, এটা চাকরি চুরি। শুধু তার চার্জশিটে, সিবিআই এর যে দেওয়া চার্জশিট, সেই চার্জশিটে আরো বলা হয়েছে যে ওই অডিও ক্লিপিং থেকে সিবিআই জানতে পেরেছে যে পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মারফতই বেআইনি নিয়োগের ব্যবস্থা করতেন কুন্তল, শান্তনু এবং সুজয় কৃষ্ণ ভদ্র। তদন্তকারী সংস্থার দাবি, তারা অডিও ক্লিপ থেকে এও জানতে পেরেছেন যে বেআইনি নিয়োগের বিষয়ে অভিষেকের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মনোমালিন্য চলছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন যে সুজয় কৃষ্ণ, শান্তনু এবং কুন্তল মিলে আরো 2000 চাকরি প্রার্থীর থেকে নিয়োগের নামে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন। ওই চাকরি প্রার্থীদের থেকে 100 কোটি টাকা তুলতে চাইছিলেন তারা। চার্জশিটে সিবিআই দাবি করেছে যে অডিও ক্লিপে বলা হয়েছে যে ওই টাকা থেকে পার্থ, মানিক এবং অভিষেককে 20 কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রেরা। বাকি 40 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার চক্র ছিলেন। এ কোন চিত্র? দেখুন, এটা একটা চিত্র প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে একটা চাকরিও টাকা না নিয়ে প্রাইমারি বলুন, সেকেন্ডারি বলুন হয়নি। টাকার বিনিময় হয়েছে, দুর্নীতি করে হয়েছে। এবং আজকে যদি প্রকৃত বিচার করতে চায়, আপনি বলুন তো, এই লোকে এখন বলছে না 26,000-এ চাকরি যাবে, অনেক জেনুইন। আপনারা এইটা ভাবুন, এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির জন্য কত জেনুইন ক্যান্ডিডেটের চাকরি পায়নি, সেটা কিন্তু লাখ। তাদের কথা কিন্তু কেউ বলছে না। আজকে মিনিমাম 15 লাখ 20 লাখ ছেলে মেয়ে, আর যদি আপনি প্রাইমারিটাও ধরেন, মিনিমাম 50 লক্ষ ছেলে মেয়ে হবে যারা এই দুর্নীতির জন্য আজকে বঞ্চিত। তাদের লাইফ পুরো নষ্ট হয়ে গেছে। তারা যোগ্য থাকা সত্ত্বেও কোনো চাকরি পায়নি, শুধুমাত্র এই দুর্নীতির জন্য। আর আমরা, এই সরকার শুধু বলছে যে কিছু যোগ্য প্রার্থী চাকরি যাবে। সেটাও যদি হয়, আজকে আপনি আমি বলুন, আজ অব্দি রাজ্য সরকার সাহস করে কুলোতে পারলো না যে কারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের তালিকাটা দেওয়ার। কারণ রাজ্য সরকার নিজেই জানে না যে কে যোগ্য কে অযোগ্য। আমি একটা কথা বলবো, একদিকে সিবিআই এর চার্জশিট আসার পরেই রীতিমতো জনৈক অভিষেক নামটা আসার পরেই একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের 3 বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বাসু, তিনি রীতিমতো বলেন যে আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, আমার মক্কেল বারংবার তদন্তে সহায়তা করেছে, তারপরেও আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। কি বলবেন? দেখুন, সঞ্জয় বসু একজন আইনজীবী, উনি কি বলেছেন, উনি তো আর নিজে কিছু বলেননি, ওনাকে ওনার ইনস্ট্রাকশন যা উনি সেটা বলেছেন। তবে আমি এখানে উত্তরে একটাই কথা বলবো যে ঠাকুরঘরে কি আমি তো গলা খাইনি, কেউ তো বলেনি, সিবিআইও বলেনি, আর জনৈক অভিষেককে আমরা তো জানতে চাইছি সিবিআই থেকে। যেই ভেবে থাকুক, ভাবছেন কি করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূলের 3 বারের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জনৈক অভিষেক এই বন্দ্যোপাধ্যায়। জনৈক বলা, সুদীপ্ত, এই যে জনৈক বলা, সিবিআই এরা তো লুকোছাপা, কি কোথাও গিয়ে চাপে রয়েছে কি সিবিআই? রাজনৈতিক চাপে রয়েছে আমার তো সিবিআই? মনে হয় দর কষাকষির জন্য, হয়তো তৃণমূল বিজেপির কোনো দর কষাকষির জন্য এরকম করেছে, হতেই পারে। কারণ আমরা দেখছি সবকিছু গিয়ে বাংলায় আটকে যায়, অন্য রাজ্যে হয় কিন্তু বাংলায় আটকে যায়। সিবিআই বাংলায় সেরকম আর কিছু এগোতে পারে না। আর আজকে লোকে যদি বলে না কই সিবিআই তে এত তদন্ত করে বার করেছে, ভুলে যাবেন না এই তদন্ত করে বার করেছে তার কারণ এটা কোর্ট মনিটর ইনভেস্টিগেশন ছিল। কোর্ট বাধ্য করেছে সিবিআই কে এটা করতে, না হলে এটা হতো না। যে রক্ষা কবচ একদম তৃণমূল সরকার একদম লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের মারফত নিয়ে এসেছিল, কোথাও গিয়ে সেই রক্ষা কবচ কি এবার উঠবে বলে আপনার মনে হয় তদন্তের অগ্রগতির সাথে? সেটার জন্য তো সিবিআই কে গিয়ে আবেদনটা করতে হবে। আমি তো বলবো সিবিআই কেন কোনো আবেদন করছে না, যে রক্ষা কবচ যা যা আছে সেগুলো তুলে দেওয়া হোক। তদন্তর স্বার্থে আমার ওনার কাস্টডি দরকার, আজ অব্দি সিবিআই কেন এটা করছে না? এটাও তো প্রশ্ন। এখান থেকেই তো প্রশ্ন আসছে, সিবিআই কি সঠিকভাবে চাইছে যে তদন্ত হোক এবং এই দুর্নীতির কাণ্ডারিকে সে ধরা পড়ুক? একদম আমি বলবো এই চার্জশিট বিতর্কের মাঝে এবার একদম দৃপ্ত কণ্ঠে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল, আমি কোট আনকোট বলছি, যে তিনি বলছেন আমি সকাল বিকাল কথা পাল্টাই না। 5 বছর আগে 2020 সালে কোভিড এর সময় বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম আদালতে সিবিআই বা ইডি যদি আদালতে কোনো তথ্য বা প্রমাণ দিতে পারে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না। সিবিআই এর উদ্দেশ্যে তিনি বলছেন ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করবো। আজকে একই শুনুন, এটা এই কথাটা বলেছেন উনি, যার জন্য বলেছেন সেটা ওনার পাওয়া হয়ে গেছে হাততালি। আর কিছুর জন্য তো বলেননি, কারণ উনি এইটুকুনি জানেন
উনি কেন, সবাই জানে যে টাকা নিয়ে দুর্নীতি করেছে, চুরি করে চাকরি দেওয়ার এই অভিযোগে বা এই অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে কারোর ফাঁসির সাজা হয় না। তাই জন্য এটা বলেছে, হাততালি কুড়োনোর জন্য হাততালি কুড়িয়েছেন। এই যদি সাহস থাকতো উনি গিয়ে বলতেন যে এই আমি এখানে আমি মেনে নিচ্ছি, কারণ ওনার ক্যাবিনেট মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে। উনি এই সরকারের যেই সরকার আছে, যেই দলের সরকার, সেই দলের উনি সাংসদ। ওনার নৈতিকভাবে রেজিগনেশন দেওয়া উচিত ছিল, কারণ ওনার এই দলের যে সরকার, সেই সরকার ক্যাবিনেটে মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে। আপনারা এই কথা বলছেন, অন্যদিকে সিবিআই কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, আপনার কাছে প্রমাণ থাকলে দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল, নবজোয়ার যখন গিয়েছিলাম যাত্রা বন্ধ করে এসেছি, একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জেরা করা হয়েছে, তারপর বাঁকুড়ায় গিয়ে আবার যাত্রায় যোগদান করেছি। কাঁচকলা, আপনি কি ভাবছেন ধমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব, মাথা নত করে সমর্থন চাইবো, আপনাদের কাছে আত্মসমর্পণ করব না। এই কনফিডেন্স পাচ্ছে কারণ উনি জানেন কোথাও একটা সিবিআই কে হয়তো কিছু কাজ করবে না, সেই কনফিডেন্সের জন্য করছে। এখন সিবিআই এই ইন্টেগ্রিটি, নিজস্ব ইন্টেগ্রিটি, নিজেদের ইন্টেগ্রিটি, ক্রেডিবিলিটি প্রমাণ করতে হবে। আমি সিবিআই মুখপাত্র না, তবে আমি যদি সিবিআই হতাম, সিবিআই অফিসার হতাম, এই অপমান যদি সত্যি আমি সৎ হই, তাহলে কিন্তু এর জবাব সিবিআই দেওয়া উচিত, যদি সিবিআই সত্যি সঠিকভাবে কাজ করে থাকে। সত্যি তো, আপনারা একদিকে বিজেমূল সেটিং এর কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই বেরোবে। একটা প্রশ্ন উঠছে যে গলা কেটে দিলে আওয়াজ বেরোবে কি করে, কি বলবেন? এ একটাই কথা, শিক্ষার অভাব। আমার কোনো বৈজ্ঞানিক ভাবে সম্ভব কিনা আমি জানি না, এটা লোকের গলা কেটে দিলেও কারোর গলা দিয়ে আওয়াজ বেরোয় কিনা, এটা উনি বলতে পারবেন, আমি জানি না। অশেষ প্রশ্ন। উনি কোনো গলা কাটা মানুষের আওয়াজ শুনতে পেয়েছেন কিনা সেটা উনি বলতে পারবেন। শুধু চার্জশিটে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কে? কারণ কোর্টে যাওয়ার মুখে কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রশ্ন করা হলে উনি চুপ থাকেন, কি বলবেন? সিবিআই বলা উচিত এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। সিবিআই সব থেকে বলতে পারবে যে আপনাদের ধারণা কি, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে? দেখুন, বিষয়টা হলো যে ফার্স্ট আগে তাহলে বার করতে হবে কালীঘাটের কাকুর সাহেবকে, যে সাহেব, সেই সাহেবের নাম কি, সেগুলো সব খুঁজে আগে বার করুক, তারপর তো বলতে পারবো কে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়।